নমস্কার। আমরা মনভাসের উদ্যোগে আজকে যে আলোচনা ফ্যাসিবাদের স্বরূপ, সেইটি নিয়ে আমি আমার যা ধারণা সেই ধারণা বলবো। ফ্যাসিবাদ বোঝার আগে আমার মনে হয় যে একটা দেশের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক কাঠামো এগুলো যেমন আলোচনায় জরুরি, ঠিক তেমনি আন্তর্জাতিকভাবে কিভাবে বিভিন্ন ইনস্টিটিউশনগুলো, প্রতিষ্ঠানগুলো তৈরি হয়েছে, যেগুলো মানুষের ক্ষেত্রে মানুষের হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে, সেগুলো সমান গুরুত্বপূর্ণ। ফ্যাসিবাদ আসার আগে 1920-র দশকে যদি ইতালিতে মুসোলিনির উদ্ভব দিয়ে আমরা ফ্যাসিবাদের সূচনা মনে করি, তাহলে ফ্যাসিবাদ আসার আগে, অনেক আগে, পৃথিবীতে যেটা প্রতিষ্ঠিত রাজনৈতিক স্তম্ভ হিসেবে গ্রাহ্যতা পেয়েছে সেটা হচ্ছে গণতন্ত্র, পিপলস ডেমোক্রেসি বা পপুলার ডেমোক্রেসি, যেখানে মানুষের রাইট টু অ্যাক্ট, কাজ করার অধিকার, রাইট টু স্পিচ, কথা বলার অধিকার, রাইট টু এক্সপ্রেস হিজ ওন ওপিনিয়ন, নিজস্ব মতামতের অধিকার, রাইট টু প্র্যাকটিস রিলিজিয়ান, নিজের মতো পছন্দ মতো ধর্মীয় বিশ্বাস যাপন করা, এবং রাইট টু পার্টিসিপেট ইন পলিটিক্যাল প্রোগ্রামস, রাষ্ট্রের যে রাজনৈতিক প্রোগ্রামগুলো হয় তাতে মানুষের অংশগ্রহণ, এই অধিকার তাদের থাকবে। সোভিয়েত রাশিয়ায় যখন সমাজতন্ত্র তৈরি হয়েছিল, তারা প্যারি কমিউন থেকে একটা জিনিসকে আহরণ করেছিল, যেটা পরবর্তীতে আর কোথাও হয়নি এবং সেটা সোভিয়েত রাশিয়াতেও আর রক্ষিত হয়নি, রাইট টু রিকল। যে প্রতিনিধিদের নির্বাচিত করে আমি পাঠাচ্ছি ডেমোক্রেসিতে, তারা যদি জনতার স্বার্থ, মানুষের সাধারণ স্বার্থ, একদম বেসিক রিকোয়ারমেন্টস রক্ষা করতে ফেইল করে, তাহলে তাদেরকে প্রত্যাহার করে নেওয়ার অধিকার মানুষের থাকবে। এটা হচ্ছে বেসিক গণতন্ত্রের সাধারণ কতকগুলো বৈশিষ্ট্য বললাম, আরো অনেক বৈশিষ্ট্য কথার প্রসঙ্গে আসতে পারে, আসবেও হয়তো। এবারে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ভারতবর্ষে আমরা 47-এর পরে, 47-এ যে স্বাধীনতা অর্জন করলাম, সেই স্বাধীনতা তার সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক চরিত্র কেমন ছিল। ব্রিটিশ সাম্রাজ্যের হাত থেকে আমরা স্বাধীনতা পেলাম। স্বাধীনতার আগে, অব্যবহিত আগে এবং সেই সময়কাল জুড়ে একদিকে যেরকম মানুষের, শ্রমিক শ্রেণীর, কৃষকের, সৈন্যবাহিনীর মুহুর্মুহু বিদ্রোহ হয়েছে, আবার অন্যদিকে এই স্বাধীনতার সময় উপরতলাতে কেবলমাত্র ক্ষমতার ভাগ বাঁটাবাড়া হয়েছে। এই বিদ্রোহের অভিঘাতগুলো, এবং মনে রাখতে হবে 1947 ইংল্যান্ডের জন্য, ইংল্যান্ড দেশের জন্য সবচেয়ে দুর্বল সময় ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে একটা, এবং তার অর্থনীতি তলানিতে গিয়ে পৌঁছেছে। আর এই বিশাল সাম্রাজ্য, যেটাকে বলা হতো যে ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য কোথাও অস্ত যায় না, সূর্য কখনো অস্ত যায় না, সেটা একদম তলানিতে পৌঁছেছে। উদীয়মান সাম্রাজ্যবাদ হিসেবে উঠে আসছে মার্কিন সাম্রাজ্যবাদ, আর তার মুখোমুখি দাঁড়াচ্ছে সোভিয়েত সমাজতন্ত্র, তার পরবর্তীতে চীনের সমাজতান্ত্রিক দুর্গ। এগুলো হচ্ছে ইতিহাস, যে কোনো বাচ্চা ছেলে মেয়েও জানে, এগুলো বিষয় না। কিন্তু যখন ভারতবর্ষ স্বাধীন হলো, সেই সময় আমাদের এখানকার অবস্থাটা এক্স্যাক্টলি কি ছিল।
এক মিনিট, আমি একটু আসছি। সেই সময় আমাদের এখানে অর্থনৈতিক অবস্থাটা কি ছিল? ছিল এইটে যে ভারতবর্ষে তখন প্রায় 80% কৃষক, শ্রমিক শ্রেণী তৈরি হয়েছে, টাটা বিড়লার মতো কিছু শ্রমিক গোষ্ঠী যারা শ্রম নিবিড় উৎপাদন তৈরি করছে। মধ্যবিত্ত শ্রেণী, এটা খুব ইন্টারেস্টিং যে ব্রিটিশ সাম্রাজ্যবাদের একেবারে গোড়া থেকে জাতীয়তাবাদ আন্দোলন যাদের হাত ধরে হয়েছিল, সেই মধ্যবিত্ত শ্রেণী রীতিমতো শক্তিশালী। এই হচ্ছে সেই সময়কার চিত্র। এবং সেই সময়কার চিত্র যদি আমি একটু পেছিয়ে যাই, তাহলে পরে দেখতে পাবো যে ঢোড়াই গ্রামে যে ভোট দিচ্ছে, গানি বাবা তাকে যে ভোট দিচ্ছে, সে ভোটের কাগজটা ফেলে মনে করছে যে এটা পৌঁছে যাবে একদম ভগবানের কাছে, গানি বাবার কাছে, এবং এটা দেওয়া মানে হচ্ছে গানি বাবাকে নিয়ে আসা। সেই ঢোড়াই একটা সময় মোহভঙ্গ হলো, সবকিছু হারালো, গ্রামীণ জীবন বদলে যাচ্ছে, এবং শেষ অবধি গ্রাম ছেড়ে শেষ অন্য জায়গায় শহরের দিকে যাত্রা শুরু করলো। এবং সেই যাত্রা শুরুর সময় সে যখন বড় রাস্তায় এসে দাঁড়াচ্ছে, তখন হুসহুস করে মোটর গাড়ি ছুটে যাচ্ছে। অত বড় চওড়া রাস্তা, সেই মোটর গাড়ি কোথায় যাচ্ছে সেটাও জানে না। অর্থাৎ এমন একটা সন্ধিক্ষণ এসে দাঁড়ালো যে সন্ধিক্ষণে ভারতবর্ষের কৃষক জনতা জানে না তারা এক্স্যাক্টলি তাদের সঠিক যাত্রাপথটা কোন দিকে। তাদের কৃষি শ্রম নিয়ে, তাদের অবলম্বন নিয়ে, তাদের অশিক্ষা নিয়ে, তাদের জন্মগত সংস্কার নিয়ে, সমাজবদ্ধতা নিয়ে এই নতুন ভারতবর্ষে কিভাবে বাঁচবে। এবং ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছে, সেই সময় এখানে অনেকগুলো সামন্ত রাজ্য ছিল, যে সামন্ত রাজ্যগুলোতে ধীরে ধীরে এই ভারতবর্ষে যে ফেডারেল স্টেট স্ট্রাকচার তার মধ্যে ঢুকে যায়। কিন্তু সেই সময় সেটা ছিল না। ঢোড়াই সে অর্থে ভারতের স্বাধীনতার সময়কালের এবং সেই সময় দিয়ে, এবং মনে রাখা দরকার পিসি মহলানবিশ, মেঘনাথ সাহা, এই সমস্ত বৈজ্ঞানিক মানুষেরা রাষ্ট্রের পরিকল্পনার সঙ্গে যুক্ত হয়ে গেলেন। পরিসংখ্যানকে নিয়ে আসা হলো জনসমষ্টির স্তরে, এবং জনসমষ্টিকে বোঝার জন্য পরিসংখ্যান একটা হাতিয়ার হয়ে দাঁড়ালো। মেঘনাথ সাহা বিজ্ঞানকে কি করে কৃষকের সমস্যা সমাধান করা যায়, এটার সাথে ইন্টারকানেক্ট করা যাবে, এটা নিয়ে খুব দৃঢ়ভাবে লোকসভায় তার বক্তব্য রাখতে শুরু করলেন। এবং একই সঙ্গে সুডো সায়েন্স, ভূবিজ্ঞান এবং কল্পিত একটা মিথ, একটা কল্পনা রাজ্য, রামরাজ্য, এই ধরনের কল্পনাগুলো যে বিজ্ঞানকে আসলে ভয়ঙ্কর ক্ষতি করে, এটাকে ব্যঙ্গ করে মেঘনাথ সাহা সে বিখ্যাত উক্তি, সবই ব্যাদে আছে। অর্থাৎ ভারতবর্ষে তখন নেতৃত্বে একদিকে গান্ধী, নেহেরু, এবং নেহেরুর পড়াশুনো ইংল্যান্ডে, এবং সেইখানে থাকাকালীন হ্যারোতে যখন পড়াশুনো করেছেন, সেখানে থাকাকালীন তিনি ওখানকার সবচেয়ে অগ্রণী সোশ্যালিস্ট থটের সংস্পর্শে এসছেন, কমিউনিজমের সংস্পর্শে এসছেন, সায়েন্টিফিক থটের সংস্পর্শে এসছেন, কালচারালি অ্যাডভান্স থটের সংস্পর্শে এসছেন, যে অ্যাডভান্স থট তাকে শিখিয়েছে টু আস্ক হোয়াই, প্রশ্ন করো, কেন বলে প্রশ্ন করতে শেখো, ক্রিটিক্যাল ইনকোয়ারি, অর্থাৎ একটা জিনিসকে বিভিন্ন দিক থেকে দেখার শেখা, দেখতে শেখা, এই ব্যাপারগুলোকে উৎসাহিত করছেন।
এবং এরকম সময় দিয়ে আমাদের মনে রাখা দরকার যে স্বাধীন প্রতিষ্ঠানগুলো একটা একটা করে তৈরি হচ্ছে। সুপ্রিম কোর্ট আগেই ছিল, কিন্তু সুপ্রিম কোর্ট ব্রিটিশের নির্দেশে পরিচালিত না হয়ে একটা স্বাধীন স্বশাসিত সংস্থা হয়ে উঠল, যেখানে একদিকে পলিসি মেকার পার্লামেন্ট যারা রয়েছে লেজিসলেটর, অন্যদিকে রয়েছে প্রশাসকরা, এক্সিকিউটিভ পার্ট অফ সোসাইটি, আর একদিকে রয়েছে স্বাধীন এই বিচার ব্যবস্থা জুডিশিয়ারি, যে সরকারকেও তোয়াক্কা করে না, আমি লঘু অর্থে বলছি, যে প্রশাসককেও তোয়াক্কা করে না, যে স্বাধীনভাবে জাতীয় এবং আন্তর্জাতিক কনটেক্সটে ভারতের সংবিধান যা বলে দিয়েছে সেইটাকে তার এক্সাম্পল হিসেবে রেখে, সেইটার সঙ্গে তার নিজের আনুগত্য রেখে সে একটি বিচার ব্যবস্থা দিতে পারে। এই সময় দিয়ে স্বাধীন সংস্থা তৈরি হচ্ছে ইলেকশন কমিশন, এই সময় দিয়ে স্বাধীন সংস্থা তৈরি হচ্ছে ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এরকম একটা সময়, আমি কৃষকের কথা বা শ্রমিকের কথাই যাচ্ছি না, ভারতবর্ষের গণতন্ত্রের যে চেহারাটা দাঁড়ালো সেটা হচ্ছে যে গণতন্ত্রের অ্যাপ্লিকেবিলিটিটা, গণতন্ত্রের কার্যকারিতা একেবারে তৃণমূল স্তর পর্যন্ত না পৌঁছলেও ভারতবর্ষে যে গণতন্ত্রের স্ট্রাকচারটা তৈরি হলো তার মধ্যে স্বাধীন সংগঠনগুলো স্বাধীনভাবে ভাবতে পারে, স্বাধীনভাবে কাজ করতে পারে, স্বাধীনভাবে নিজস্ব মতামত দিতে পারে, এবং কখনো কখনো সরকার বা রাষ্ট্রের বিপরীতে গিয়েও তার মতামতকে সে ব্যক্ত করতে পারে। এইগুলো হচ্ছে ফিচার, এবং এগুলোই গণতন্ত্রকে বাঁচিয়ে রাখে। এখানে ইউরোপের কথা যদি বলি তাহলে ইউরোপের আলোচনায় আসবে যে ওদের দেশে গণতন্ত্র শিল্প বিপ্লবোত্তর যে গণতন্ত্র তৈরি হয়েছে, ওয়েজ আর্নার শ্রমিক শ্রেণী তার লড়াইয়ের মধ্য দিয়ে গণতান্ত্রিক অধিকারগুলো ধীরে ধীরে অর্জন করেছে। 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিশ্রাম এবং 8 ঘন্টা আমোদ প্রমোদ, এই যে সারাদিনের তার সংগঠন, অর্গানাইজেশন অফ আ ডে, যেটা অর্জন করেছে বহু লড়াইয়ের মধ্য দিয়ে, 200 বছরের লড়াইয়ের 200-300 বছরের লড়াইয়ের মধ্যে দিয়ে যা অর্জন করেছে, সেটার রিফ্লেকশন ডেমোক্রেটিক প্রিন্সিপালসের মধ্যে হচ্ছিল। এবং ওখানে আর একটা পরিবর্তন হয়েছিল, সেটা হচ্ছে সামাজিক সংস্থাগুলো ভেঙে গিয়ে নাগরিক এবং রাষ্ট্রের মধ্যেকার সরাসরি সম্পর্ক তৈরি হওয়া। অর্থাৎ কৌমের যে ধারণা, আমার গ্রাম, অমুক জাত, অমুক বর্গ, অমুক বর্ণের লোক, এইগুলোর ঊর্ধ্বে উঠে ওই ওপরে রয়েছে স্টেট, নিচে রয়েছে নাগরিক, নাগরিক এবং স্টেটের মধ্যে পারস্পরিক সম্পর্ক তৈরি হবে। এখানে যেটা হলো সেটা হচ্ছে যে রাষ্ট্র এবং নাগরিক, এখানে কিন্তু নাগরিক তৈরি হলো না, আমি সেটাতে পরে আসছি, মাঝখানে একটা সামাজিক পরিসর থেকে গেল। একটা ছোট উদাহরণ দিলে বোধহয় জায়গাটা পরিষ্কার হবে। সেটা যে আমরা যা আয় করি, আমরা ইনকাম ট্যাক্সের খাতায় দেখানোর ক্ষেত্রে সেইটে নানা রকম এদিক ওদিক ম্যানিপুলেশন আমরা করি, এবং সেটাতে আমাদের সত্যিকার অর্থে আমাদের বাঁধে না। কেন বাঁধে না? আমরা স্টেটের সঙ্গে সেইভাবে যুক্ত নই। এই স্টেটটা যে আমার, এখন পর্যন্ত আমরা সেটাকে ইন্টারনালাইজ করিনি, আমাদের ভেতরে এটা নিইনি। অথচ সামাজিকভাবে এই মানুষটি, আমি যখন পাশের বাড়িতে একজন শিশু জন্মগ্রহণ করে, তাকে দেখতে যাওয়ার সময় কিছু নিয়ে যাব না এটা ভাবতে পারি না। অর্থাৎ ওখানে রাষ্ট্র, ইউরোপের ক্ষেত্রে রাষ্ট্র এবং নাগরিকের মাঝখানে যে স্পেসটা আছে সেটা সিভিল স্পেস, আর এখানে যে স্পেসটা আছে রাষ্ট্র এবং আধা নাগরিকের মাঝখানে, আমি ভারতবর্ষের কথা বলছি, সেটা হচ্ছে সামাজিক স্পেস। সেটা গ্রামীণ সমাজ, সেটা কৌম সমাজ, সেটা উপজাতি সমাজ, সেটা এথনিক সমাজ, বিভিন্ন অঞ্চলের বিভিন্ন ভিন্নতা নিয়ে সেই সমাজগুলো রয়েছে। এবং রাষ্ট্রের উপরে সেই সমাজের, রাষ্ট্রের চেয়ে অধিকতর ক্ষমতাশালী সেই সমাজ
একজন বিশেষ মানুষের জন্য, ওই গোষ্ঠীর মধ্যে যে মানুষটি থাকে তার জন্য। এই পার্থক্যটা আমাদের মাথায় রাখা দরকার। অর্থাৎ এই ক্রুকেড ফ্যাক্টকে যদি একটু স্ট্রেটেন করে ফেলি, তাহলে ভারতবর্ষের যে গণতন্ত্র, সেই গণতন্ত্র যে অর্জিত হলো, তার ওপর তলার দিকে স্বাধীন সংস্থাগুলো তৈরি হচ্ছে, ওপর তলার দিকে বিজ্ঞানের চিন্তা আসছে, এবং সেই বিজ্ঞানের চিন্তা মধ্যবিত্ত সমাজ অব্দি এসে পৌঁছচ্ছে, যে নতুন ছাত্র সমাজ তৈরি হচ্ছে। প্রসঙ্গত বলতে ভুলে গেছে, ওই সময় দিয়ে দিল্লি স্কুল অফ ইকোনমিক্স, দিল্লি স্কুল অফ ইকোনমিক্স, লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের অনুসরণে তৈরি হলো, এবং সেইখানে তপন রায়চৌধুরীর বই পড়লে আমরা জানব যে ডিরেক্টর কে হবে সেটা নিয়ে সরকারের সঙ্গে কখনো কখনো মতবিরোধ হয়েছে, এবং দিল্লি স্কুল অফ ইকোনমিক্সের অধ্যাপকেরা, ছাত্ররা তার বিরুদ্ধে সজোরে কথা বলেছেন। যাই হোক, আমি সবকটা স্বাধীন সংস্থার কথা বললাম, যেটা ওপরতলার, যেটা চুঁইয়ে এসছে, যাতে অংশগ্রহণ করছে ছাত্রছাত্রী, শিক্ষিত মধ্যবিত্ত সমাজ, কিন্তু যেটাতে কোনোভাবেই অংশগ্রহণ করছে না, সমস্ত কিছুর বাইরে থেকে গেছে। এই আঙিনার বাইরে বারবার গেছি আমি ওপাড়ার প্রাঙ্গণের দ্বারে, ভেতরে প্রবেশ করি, সে শক্তি ছিল না একেবারে। এই ওপাড়ার প্রাঙ্গণের মধ্যে রয়ে গেছে ভারতবর্ষের কৃষিজীবী, অর্ধশ্রমজীবী, নিরক্ষর, সংস্কার লালিত জীবন নিয়ে তৈরি এই অসংখ্য কোটি কোটি জনতা, যাদের কাছে এই সায়েন্টিফিক টেম্পার কিংবা এই বিজ্ঞানের নতুন প্রতিষ্ঠান বা রাষ্ট্রের যে স্বাধীন রাষ্ট্র যে স্বাধীন সংস্থাগুলো তৈরি করেছে, সেই স্বাধীন সংস্থাগুলোর কিছু পৌঁছয়নি। এবার একটা ইতিহাসের ঘটনায় যাই, মনে হয় আমাদের সেটা কাজে আসতে পারে। আজকে 2020 শেষ হতে যাচ্ছে, আর একদিন আছে। 2022-এ জিওভান্নি জেন্টাইল ইতালির শিক্ষা দপ্তরের অধিকর্তা হিসেবে এলেন, এবং এসে তিনি ফ্যাসিস্ট শিক্ষাক্রম কি করা যায় সে সম্পর্কে একটা সম্পূর্ণ এবং সূত্রবদ্ধ শিক্ষাক্রম তৈরি করলেন। 100 বছর, ঠিক 100 বছরের ব্যবধানে। এবার ভারতবর্ষে গণতন্ত্রের সংকটগুলো, ভারতবর্ষের বহমান গণতন্ত্রের মধ্যে ওপরতলা নিচতলার ভাগটা রইল, মাঝখানে মধ্যবিত্ত রইল, যারা যে আধুনিকতা আমি অর্জন করলাম সেটা জনজীবনের উপর এনগ্রাফটেড হলো। বিভিন্ন জায়গায় চওড়া রাস্তা করলে চারপাশের মানুষ, রাস্তার ধারে যে মানুষগুলো দাঁড়িয়ে থাকে, তারা আধুনিক হয়ে যায় না। সেই জন্য এখনো ফিল্ম স্টার কিংবা রাজনৈতিক নেতারা গেলে তাদের পায়ে হাত দিয়ে প্রণাম, পায়ের কাছে পড়ে যাওয়া, পুষ্পবৃষ্টি করা, যেগুলো আমরা একটা আধুনিক দেশে, ইউরোপ বা আমেরিকার দেশে কল্পনাই করতে পারি না। উঠেও দাঁড়ায় না কেউ। কোথাও যদি প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টার ঢোকে, উঠেও দাঁড়ায় না, এবং প্রত্যেকে হাত মেলায়। অর্থাৎ এই যে প্রাচীন সামন্ত কাঠামো, সেইটে রয়ে গেল। আধুনিকতার রাস্তা চলতে শুরু করলো এই প্রাচীন সামন্ত কাঠামোর মধ্য দিয়ে, এই সংস্কারগুলোর মধ্য দিয়ে। কিন্তু এই আধুনিকতার রাস্তা তার থেকে শাখা প্রশাখা গলি বের করে এই জায়গাগুলোতে পৌঁছলো না, এবং সে না পৌঁছানোর বিপদ হিসেবে যেটা থেকে গেল সেটা হচ্ছে এই বিশাল সংখ্যক মানুষ, ডেমোক্রেসি কাকে বলে, স্বাধীন সংস্থা আমার কেন প্রয়োজন, কেন দুজনের মধ্যে কাজিয়া সেটেল করতে হলে একদিকে যেমন রবীন্দ্রনাথের বলা, গান্ধীর বলা গ্রাম সভা রয়েছে, যেখানে সমস্ত মানুষ মিলে একটা সিদ্ধান্ত নিতে পারে, এটাকে যেমন সম্মান করা দরকার, ঠিক তেমনি দুজনের মধ্যেকার লড়াই এর জন্য এই দুজনের ওপরে আর একটা স্বাধীন সংস্থা রয়েছে, সেটা হচ্ছে জুডিশিয়ারি, তার কাছে গেলেও বিচার মিলতে পারে।
এই বোধটা ভারতবর্ষের এই বিপুল জনতার মধ্যে তৈরি হলো না। তৈরি হলো যেটা, তার বদলে যে পলিটিক্যাল লিডার যারা রাজনৈতিক নেতৃত্বে আসছে বা সমাজপতি যারা থাকছে, তারা এই অবহেলিত, বুভুক্ষু, প্রায় অশিক্ষিত বা সম্পূর্ণ অশিক্ষিত, সংস্কার লালিত যে মানুষ, তাদের কাছে তাদের প্রয়োজনের কিছু ডোল পৌঁছে দিতে পারে। যারা তাদের তাৎক্ষণিক প্রয়োজন মেটায়, সেই তাৎক্ষণিকতা যাদের মেটানোর ক্ষমতা রয়েছে, তারা তাদের সঙ্গে থাকবে। এটা একটা। 2 নম্বর হচ্ছে এই সামাজিক মানসিকতা, অর্থাৎ যে এই তাৎক্ষণিকতাগুলোকে যত শক্তভাবে নির্মাণ করা যাবে, তত তাৎক্ষণিকতা নির্ভর মানুষ হয়ে পড়বে, এবং সেইটে আমার রাজনৈতিক নির্বাচনের পক্ষে সবচেয়ে বড় হাতিয়ার হবে। এটা একটা কালচারের মধ্যে চলে এলো, এটা মানুষের সোশ্যাল সাইকির মধ্যে, সামাজিক মানসিকতার মধ্যে এলো, এবং সেটা আজকে বহুগুণ বেড়েছে। সেটাতে পরে আসছি, ধাপে ধাপে আসছি। অর্থাৎ ইউরো আমেরিকান ডেমোক্রেসি যে বৈশিষ্ট্যগুলো নিয়ে তৈরি হয়েছিল, তার কিছু বৈশিষ্ট্য উপরতলায় রইল, কিন্তু ভারতবর্ষের বিপুল বৈচিত্র্য সম্পন্ন, বিপুল জনসংখ্যা, বিপুল গোষ্ঠীভিত্তিক, বিপুল সামাজিক ভিন্নতা নিয়ে যে মানুষ এবং মানুষই বসবাস করে, তাদের কাছে এটার কোনো গুরুত্ব থাকলো না। তাদের কাছে এই তাৎক্ষণিকতা নির্ভর সমস্যার সমাধান, এটা একটা সামাজিক মানসিকতা। এবং রাজনৈতিক ভোটের সময় ওই ঢোড়াইও যেমন দেখেছিল, সম্ভবত 1935-এর ভোট ঢোড়াই লিখেছিলেন, সতীনাথ ভাদুড়ী 1935-এর ভোটের কথা লিখেছিলেন। ভোট বলছেন সেখানে যে ওটা একটা এমন জিনিস যে সেটা টাকা দিয়ে কেনা যায়। ওই আমি ঢোড়াইচরিত মানুষের মধ্যেই, আপনারা যারা মনোযোগ দিয়ে পড়েছেন তারা পাবেন। অর্থাৎ মানুষ যে অক্ষম হয়ে আছে, বৌদ্ধিক জগতে অক্ষম, চিন্তার জগতে অক্ষম। কোন অর্থে অক্ষম? যে বৃহত্তর প্রেক্ষিতে ভাবার ক্ষেত্রে অক্ষম। এটা নয় যে সে কৃষি উৎপাদনে অক্ষম, এটা নয় যে একজন ভালো কৃষকের চাইতে একজন কৃষি বিজ্ঞানী জমিকে ভালো চেনেন, কৃষক ফসল বেশি ফলাতে পারবেন, এটা একদম নয়। কিন্তু অক্ষমটা কোথায়? অক্ষমটা হচ্ছে রাষ্ট্রের চরিত্র বোঝার ক্ষেত্রে, অক্ষম রাজনৈতিক দলগুলো কি করে অপারেট করে সেটা বোঝার ক্ষেত্রে, আধুনিকতা মানে আমি কি কি চাইতে পারি, আমি কি কি পেতে পারি, গণতন্ত্র কি কি অর্থ আমার কাছে নিয়ে আসছে, এইটা বোঝার ক্ষেত্রে অক্ষম। অর্থাৎ বৃহত্তর দুনিয়া এবং তার অপারেটিং মেকানিজম, সে কিভাবে কাজ করে, এইটার ক্ষেত্রে অক্ষম। এদেরকে আমরা সক্ষম করলাম না। সক্ষম না করার সুবিধে হচ্ছে এই মানুষগুলো যে কোনো সময়, মানুষগুলোকে যে কোনো সময়, যে কোনো পরিসরে, যে কোনোভাবে ব্যবহার করতে পারি তাৎক্ষণিকতার উপর নির্ভর করে। ভারতবর্ষের ক্ষেত্রে ফ্যাসিবাদের স্বরূপ নিয়ে যে আলোচনা করছি, আমি প্রথম আমার এটা রাজনৈতিক বিশ্লেষণ, এবং এটাই মনে করি যে ভারতবর্ষ এখনো পর্যন্ত ফ্যাসিস্ট রাষ্ট্র হয়নি, যদিও ফ্যাসিজমের উপাদানগুলো সমস্ত ধীরে ধীরে সঞ্চিত হচ্ছে। ভারতবর্ষ আসলে একটি সুপার স্টেট, অতিরাষ্ট্র হিসেবে কাজ করছে। কিরকম অতিরাষ্ট্র? আমাদের পার্লামেন্টারি ডেমোক্রেসির সবচেয়ে বড় সংকট, সবচেয়ে বড় বলবো না, অন্যতম প্রধান সংকট হচ্ছে যেখানে মেজরিটি যদি এক মেজরিটিও কম বেশি হয়, তারপরে সে নীতি নির্ধারণ করতে পারে, এবং সেখানে যদি প্রবল বিরোধী প্রতিপক্ষ না থাকে, তাহলে সেই নীতি নির্ধারকের জায়গায় সর্বশেষ কথা বলতে পারে।
সেই সংখ্যাটা যদি ব্রুট মেজরিটি হয়ে যায়, সেই সংখ্যাটা যদি 300-র ওপরে হয়ে যায়, তাহলে সে রাজনৈতিকভাবে যে ক্ষমতা রাখে সেই ক্ষমতা তার বিস্তার ঘটাতে থাকে। 1, 2, যে রাজনৈতিক দলের ক্ষেত্রে এই ক্ষমতা অর্জিত হয় গণতন্ত্রের কক্ষে অর্থাৎ পার্লামেন্টে, সংসদের মধ্যে, তার যদি সামাজিক সংগঠন থাকে এবং সেই সংগঠন যদি শৃঙ্খলাবদ্ধ হয়, অর্থাৎ একটি রেজিমেন্টেড পার্টি যদি হয়, তাহলে সেই ক্ষমতা তার ডিভিডেন্ড দিতে থাকে, তাকে আরো বহুগুণ বাড়িয়ে তোলে। 3, এই ক্ষমতার টেন্টাকলগুলো, শেকড়গুলো কত দূর অব্দি পৌঁছবে? আদিবাসী বর্গের জন্য একটা সংগঠন আমি করব, মহিলাদের জন্য একটা সংগঠন আমি করব, বিভিন্ন নামে করব, কোথাও দুর্গা সমিতি নামে করব, কোথাও মহিলা জাগরণী সমিতি নামে করব, বাচ্চাদের জন্য করব বাল সংগঠন, বাচ্চাদের জন্য স্কুল শিক্ষায় হাত দেব, জীবনের আচার আচরণ কি করে করতে হয় তাতে হাত দেব, শ্রমিক সংগঠন করব, কৃষকদের মধ্যে সংগঠন করব। অর্থাৎ সমাজ জীবনের এমন কোনো স্তর থাকবে না, সমাজ জীবনের এমন কোনো গলি থাকবে না যে গলিতে এই সংগঠন না ঢুকেছে। তাহলে ব্রুট মেজরিটি 1 নম্বর আমাদের ডেমোক্রেসিতে প্রধান শক্তি। দ্বিতীয়ত হচ্ছে যদি পার্টিটা রেজিমেন্টেড হয়, অর্থাৎ একদম ওপরতলা যা বলবে সেটা শেষ অবধি পৌঁছবে এবং সেটাই শেষ কথা। নট টু আস্ক এনি হোয়াই বাট টু ডু অ্যান্ড ডাই। কোনো প্রশ্ন করা যাবে না, যা বলা হচ্ছে সেজন্য করো এবং মরো। তৃতীয়ত হচ্ছে সমস্ত গলিঘুজি অবধি এই সংগঠন প্রসারিত হবে। চতুর্থত হচ্ছে আমি কিছু কল্পবাক্য রচনা করব এবং ক্রমাগত কল্পবাক্যটা আমি তৈরি করে যাব। সেই কল্পবাক্যগুলো কি? যে আমাদের পুরনো মুনিদের বিভিন্ন আশ্রম গৃহের মধ্যে যাতায়াতের জন্য হেলিকপ্টার ছিল, সেই টেকনোলজি আমাদের আয়ত্তে ছিল। সেই কল্পবাক্যটা কি? এখানে যে প্লাস্টিক সার্জারি হয়েছে তার বড় প্রমাণ গণেশের মুন্ডু। গণেশের মুন্ডু কেটে সেখানে হাতির মুন্ডু বসিয়ে দেওয়া। এই গল্পগুলো ক্রমাগত অর্থাৎ সুডো সায়েন্স যাকে বলা হয়, ক্রমাগত এই সংগঠনগুলোর মধ্য দিয়ে মানুষের কানে প্রবেশ করাবো এবং সে মানুষ ক্রমাগত এই প্রচারের মুখোমুখি হয়ে একটা সময় ভাবতে শুরু করবে, ইয়েস, দেয়ার ওয়াজ এ ক্রিমসন কালার হিস্ট্রি। একটা রঙিন ইতিহাস আমাদের ছিল, অত্যন্ত উজ্জ্বল ইতিহাস আমাদের ছিল। সেই ইতিহাসটা কাদের? সেই ইতিহাস ব্রাহ্মণ্যবাদের, সেই ইতিহাস পুরুষতন্ত্রের, কিন্তু এগুলো আমরা বলবো না। সেই ইতিহাস উচ্চবর্ণের, সেই ইতিহাস ঝকঝকে গাত্রবর্ণের। সেখানে অনার্যরা, অসুররা সবাই বাতিলের দলে পড়ে, মার্জিনালাইজড, এমনকি তাদেরকে কোতল করলেও কিছু এসে যায় না। এবং এই ইতিহাসে আর একটা জিনিস চলতে থাকে, সেটা হচ্ছে প্রতি মুহূর্তে একটা অপরের নির্মাণ। এই ধরনের যে সংগঠনগুলো চলে, এই ধরনের যে রাষ্ট্র চলে, তাকে প্রতি মুহূর্তে তার বাঁচার জন্য একটা অপর তৈরি করতে হয়। সেই অপর কখনো ভিন্ন ধর্ম হতে পারে, সে অপর কখনো ভিন্ন রাষ্ট্র হতে পারে, সেই অপর কখনো ভিন্ন মতাদর্শ হতে পারে। এবং সেই অপর আসলে আমার গণতন্ত্রের, আমার মানে এই যে আমি যে প্রকল্পটা গণতন্ত্রের বলছি তার বুনিয়াদ ধসিয়ে দেবে, এই অপর ক্রমাগত সেই চেষ্টাটা করে যাচ্ছে। এবং এই ধসিয়ে দেওয়ার জন্য সেই অপরকে রুখতে আমি যে কোনো পদ্ধতি নিতে পারি।
আমি যে কোনো ভয়ঙ্কর আইন আনতে পারি এবং সেইটে জনমানসে সাধারণভাবে গৃহীত হবে, গ্রাহ্য হবে। অর্থাৎ আমি একটা কনসেন্ট তৈরি করছি, ম্যানুফ্যাকচারিং অফ কনসেন্ট। এবং এটাই যখন এই বিষয়টাতে আমি যতটা সাকসেসফুল হব, যতটা সফল হয়ে উঠব, আমি তত বেশি জুডিশিয়ারি এবং এক্সিকিউটিভ দুটো পার্টকেই বাদ দিয়ে, বা বলা ভালো অন্যদিক থেকে দেখতে গেলে দুটো পার্টকে জুড়ে আমি একটা এক্সট্রা জুডিশিয়ারি, এক্সট্রা এক্সিকিউটিভ এমন একটা বাহিনী তৈরি করব, হুইল বি লেট লুজ, যাদেরকে রাস্তায় চড়তে দেওয়া হবে এবং যারা লাভ জিহাদের নামে যে কাউকে মেরে ফেলতে পারে, যে কাউকে ধরতে পারে, যে কাউকে হেনস্থা করতে পারে, এমনকি বাড়িতে ঢুকতে পারে, ধর্মের যে কোনো রকমের প্রশ্ন তুলে মানুষকে জেলে পুরে দেওয়া যেতে পারে, রাষ্ট্রের বিরোধী শুধু এই শব্দটুকু বলে যা খুশি করা যেতে পারে। এবং এই আক্রমণের বাইরে শিক্ষা প্রতিষ্ঠান থাকবে না, এই আক্রমণের বাইরে সবচেয়ে মেধাসম্পন্ন যে বুদ্ধিজীবীরা তারা তো কখনোই থাকবেন না, কারণ তারাই প্রশ্নগুলো তোলেন। অলওয়েজ দে আস্ক হোয়াই, ক্রিটিক্যাল থিঙ্কিং, ক্রিটিক্যাল ইনকোয়ারি, এই প্রশ্নগুলো তারাই সবসময় করে। সেই জন্য এই অবস্থাটা যেটা তৈরি হলো, এই তৈরি হওয়ার সঙ্গে এবার যুক্ত করব আমি 90-এর দশক থেকে যে নিওলিবারেল পলিসি গোটা পৃথিবী জুড়ে তার আগ্রাসন চালাচ্ছে, গোটা পৃথিবী 200-র উপরে দেশকে নিয়ন্ত্রণ করছে, কর্পোরেট পুঁজি তার রমরমা। এবং সরকার এই কর্পোরেট পুঁজিকে রক্ষা করবে। মিনিমাম গভর্নেন্স, স্টেটের ক্ষেত্রে থাকবে মিনিমাম গভর্নেন্স। স্টেট শুধু কর্পোরেট পুঁজির পাহারাদার হিসেবে কাজ করবে এবং কর্পোরেট পুঁজি ক্রমাগত তার পুঁজির জন্য বিভিন্ন মিথ তৈরি করবে, পুঁজির জন্য সমস্ত রকমের মিথ্যের আশ্রয় নেবে। বৃহৎ পুঁজি নিয়ন্ত্রিত মিডিয়াগুলো ক্রমাগত সেই খবরগুলো আমার কাছে আনবে যে কে কোন ড্রাগ নেয়, কে কোন ধরনের বিকিনি পরে, কে কার সঙ্গে সহবাস করে, কিন্তু শীতের রাত্রে 1 মাস ধরে কারা রাস্তায় শুয়ে কাটায়, যারা ফসল ফলায় মাটিতে, সে খবর আসবে না। তার মানে এটাকে বলে রিলেটিভ সাইলেন্সিং। আমি কিছু খবরকে সাইলেন্স করে দেব, কিছু খবরকে বারংবার আনবো। এখানে আবার একটা বায়োলজি চলে আসবে। সেই বায়োলজিটা হচ্ছে যে মানুষের 2 ধরনের সেল থাকে মাথায়, একটা নিউরোনাল সেল আর একটা হচ্ছে গ্লায়াল সেলস। নিউরোনাল সেলসগুলোর মাঝখানে গ্লায়াল সেলসটা পড়ে থাকে। আমি অন্যদের কথা বাদ দিচ্ছি। আইনস্টাইনের মাথা কেটে দেখা গেছে, তার ব্রেইন বার করে দেখা গেছে তার গ্লায়াল সেলসের অনুপাত নিউরাল সেলের অনুপাতের সঙ্গে সাধারণ মানুষের ক্ষেত্রে যা থাকে তার থেকে কিছুটা বেশি। গ্লায়াল সেলস কি করে? গ্লায়াল সেলস ডিপ থিঙ্কিং, মেমোরি, পাস্ট থিঙ্কিং, ক্রিটিক্যাল ইনকোয়ারি এবং ক্রিয়েটিভ থিঙ্কিং। অর্থাৎ গ্লায়াল সেল প্রশ্ন করতে শেখায়, প্রশ্নগুলো আনে ভেতর থেকে, পুরনো চিন্তাগুলোকে, ইতিহাসের চিন্তাকে একদম তলা থেকে তুলে আনতে পারে, যেরকম একটা ইতিহাসও ছিল। এই গ্লায়াল সেলস ক্রিয়েটিভ, সৃজনশীল কাজ করতে পারে। এই গ্লায়াল সেলস মানুষের গভীর থেকে গভীরতর আত্মকে জিজ্ঞাসা করা, এর প্রশ্ন অবধি নিতে পারে। এবার যদি আর নিউরাল সেলস হচ্ছে ইমিডিয়েট যে ঘটনাগুলো ঘটে তাতে রেসপন্স করে।
যদি দেখা যায় যে নিউরোনাল অ্যাক্টিভিটিস বেশি হচ্ছে, গ্লিয়াল সেলসের অ্যাক্টিভিটিস কম হচ্ছে, এটা গোটা দেশের মানুষের ক্ষেত্রে বলছি, তাহলে পরে সে রাষ্ট্রের পক্ষে বড় মঙ্গলজনক। কারণ ডিপ থিঙ্কিং হবে না, ক্রিটিক্যাল ইনকোয়ারি হবে না, আস্কিং হোয়াই কোয়েশ্চেন আসবে না, ক্রিয়েটিভ থিঙ্কিং আসবে না, এবং ডিপ মেমোরি থেকে যেগুলো আসার কথা সেগুলো আসবে না। তাহলে কি আসবে? আমার কাছে প্রতি মুহূর্তে যে ভাসমান মিডিয়া, অডিও ভিজুয়াল মিডিয়া প্রতি মুহূর্তে যে খবরগুলো দিয়ে যাচ্ছে, যে সোপ সিরিয়ালগুলো আমি দেখছি, যে সিনেমাগুলো আমি দেখছি বীর রসাত্মক এবং অপরকে একেবারে নির্মূল করে দেওয়ার জন্য যে প্রতি মুহূর্তে মিডিয়া যে নির্মাণ কার্য চালাচ্ছে, সেইটাতে আমার নিউরোনাল সেলগুলো হাত দেবে, নিউরোনাল সেলগুলো তাতে অ্যাক্টিভেটেড হবে, এবং সে কখনো ভাববে না যে কেন কেবল এগুলোই আমাকে দেখানো হয়, কেন অন্য আরো বিপরীত নিউজ যেগুলো থাকে সেগুলো দেখানো হয় না। ডায়ালিসিস যেহেতু সেখানে নন ফাংশনাল করে দিচ্ছি, করে রাখতে সক্ষম হচ্ছি রাষ্ট্রের তরফে, ফলে সে ক্রমাগত নিউরাল সেলের যে অ্যাক্টিভিটিস সেটা সে রেসপন্ড করছে, এবং রেসপন্ড করার ফলে যে তাৎক্ষণিকতা তৈরি হচ্ছে, যে তাৎক্ষণিক উন্মাদনা তৈরি হচ্ছে, যে গণ উন্মাদনা তৈরি হচ্ছে, সেটাতেই সে কেবল রেসপন্ড করবে। এই উপাদানটাও আমি যদি এইরকম একটা রেজিমেন্টেড সমাজের সমস্ত স্তর অব্দি বিস্তৃত, একটি ভাষ্যে বিশ্বাসী, একটি স্বরে বিশ্বাসী, একক ক্ষমতায় বিশ্বাসী, এরকম একটা রাজনৈতিক নেতৃত্বের নিয়ন্ত্রণে আমরা থাকি, তাহলে এই নিউরাল সেলের কাজটাই ক্রমাগত বর্ধিত করা হবে, এবং নিউরাল সেল দিয়েই যাতে মানুষ বাঁচে, তার অস্তিত্ব যাপন করে, আমি সেটাকেই দেখব। এবং এটাও দেখব যে নিউরাল সেলের বাইরের গ্লিয়াল সেলস থেকে যারা কথা বলছে, সেই কথাগুলো যাতে সমাজের স্বর হয়ে না ওঠে, সেই সময় রাষ্ট্র তার সেই বলদর্পী ক্ষমতার জোরে বিচার বিভাগে হাত দেবে, বিচার বিভাগকে প্রভাবিত করতে পারবে, এক্সিকিউটিভ পার্টকে অর্থাৎ প্রশাসনকে প্রভাবিত করতে পারবে, সমস্ত স্বাধীন সংস্থা, ইউজিসি থেকে শুরু করে, ইলেকশন কমিশন থেকে শুরু করে, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চেস, ইসরো, যেগুলো সমস্ত স্বাধীন সংস্থা, এবং জুডিশিয়ারি, তলার জুডিশিয়ারি তো বাদই দিলাম, এমনকি ওপরে জুডিশিয়ারি পর্যন্ত, সব জায়গাতে এ প্রসঙ্গে এই বিষয়ে তার মতামতকে প্রভাবিত করতে পারবে, প্রভাবিত করবে বাই পাওয়ার অফ শেয়ার ফোর্স, শেয়ার মেজরিটি। এটাকে আমি অতিরাষ্ট্র বলছি। আর যেটা বলছিলাম যে একই সঙ্গে একটা বাহিনীকে ছেড়ে দেওয়া হবে যারা জুডিশিয়ারি এবং এক্সিকিউটিভ পার্ট দুটোকে বাইপাস করে তার আইনকে নিজের মতো হাতে নিয়ে, এটা গ্রাম সভার আইন নয়, কিন্তু এটা কতকগুলো কি বলবো যে স্বঘোষিত নীতি নির্ধারকের আইন, যাদের রাষ্ট্রিক এবং রাজনৈতিক কি বলবো পেছন থেকে মদত রয়েছে, তারা এই সমস্ত বিভাগগুলোকে অপাংক্তেয় করে দেবে এবং তারা সমাজে কাজ করে বেড়াবে। এরকম ইতিহাস আমরা পৃথিবীতে দেখেছি, এবং এরকম ইতিহাসের পরিণতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে শেষ হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঘটার একদিকে যেরকম কারণ বাজার দখলের লড়াই, অন্যদিকে আর একটা কারণও ছিল যে সোভিয়েত সমাজতন্ত্রের সঙ্গে নাৎসি হিটলারের সরাসরি মুখোমুখি লড়াই এবং হিটলারের পরাজয়। সেদিন যদি এই ঘটনা না ঘটতো, তাহলে ইতিহাসের চাকা কোন দিকে যেত আমরা জানি না, এটা অনুমান সাপেক্ষ। হোয়াট এভার বি,
তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমাদেরকে কতগুলো শিক্ষা দিয়েছে, কিন্তু এটা মনে রাখতে হবে যে ইতিহাস থেকে যে শিক্ষাগুলো আমরা পাই সেগুলো প্লেটে করে আজকে এখনই খাওয়া যাবে এরকম করে কেউ সাজিয়ে দেয় না। হিস্টোরিক্যাল যে অ্যানেকডোটস রয়েছে, হিস্টোরিক্যাল যে লেসন্স রয়েছে, সেটা আমাকে আবার ভাবতে শেখায়। তার মানে এটা নয় যে ওটা আমার বর্তমানের দিক নির্দেশকে প্রভাবিত করবে, দিক নির্দেশকে সে সাহায্য করবে। ওখান থেকে আমি ভাবতে পারবো, কেন ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের প্রশ্ন আসবে, ক্রিটিক্যাল ইনকোয়ারির প্রশ্ন আসবে, কিন্তু সেটা আমার একমাত্র পথ হবে না। ফলে পাস্ট থেকে আমি একটা টিচিং নিতে পারি, কিন্তু পাস্ট কখনো এক্সাম্পল হিসেবে আমার কাছে থাকবে না। এই কারণগুলোর জন্য আমার কাছে আজকের যে ভারতবর্ষে আমি আছি, সেই ভারত রাষ্ট্রকে আমি ফ্যাসিস্ট রাষ্ট্র বলবো না, ফ্যাসিবাদের উপাদান সমন্বিত একটি অতিরাষ্ট্র বলব। এই অতিরাষ্ট্র তার মতো করে জনমত তৈরি করছে, এবং আজকে গোটা পৃথিবী জুড়েই তুরস্ক, ব্রাজিল, এমনকি কানাডাও খানিকটা, চীন, বিভিন্ন দেশে এই ধরনের ওয়ান নেশন ওয়ান লিডার, এই ধারণা ক্রমাগত জোরদার হচ্ছে। এবং আমাদের এখানেও ধারণা আসছে ওয়ান নেশন ওয়ান ভোট, ওয়ান নেশন ওয়ান পলিসি, ওয়ান নেশন ওয়ান লিডার। এই ধারণাগুলোকে যদি চিরস্থায়ী করে ফেলা যায়, তাহলে এই ভারত রাষ্ট্র তার শতধা বিভক্ত এই সমাজকে হোমোজেনাইজ করে ফেলতে পারবে, সমসত্ব করে ফেলতে পারবে। ভারতবর্ষে এইটা হচ্ছে সবচেয়ে বড় ফ্যাসিবাদ না হবার পক্ষে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ভারতবর্ষের এই অসমসত্ব সমাজ। জার্মানিতে যে ফ্যাসিবাদ তৈরি হয়েছে, সেই ফ্যাসিবাদে আমাদের মনে রাখা দরকার যে সেই মুহূর্তে জার্মানি ইউরোপের 30-এর দশক থেকে, যখন থেকে ও বলে গেল যে আমি, যেদিন হিটলার জিতে বলল যে আমি আমার আর্মি তৈরি করব, সেই সময় জার্মানি ইউরোপের সবচেয়ে কেমিক্যাল ইন্ডাস্ট্রি এবং হেভি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে সবচেয়ে উন্নত রাষ্ট্র, এমনকি ব্রিটেনের থেকে। ফ্রান্স এর সঙ্গে তুলনায় আসে না। আর একটা হচ্ছে যে আইজি ফারবেন বলে একটা গ্রুপ ছিল, ওষুধের গ্রুপ, কেমিক্যাল প্রোডাকশনের গ্রুপ, যেখান থেকে আজকে হেক্সট, বায়ার, এই সমস্ত ওষুধ কোম্পানিগুলো তৈরি হয়েছে। এবং আইজি ফারবেনের এরা কনসেন্ট্রেশন ক্যাম্পে থেকে কয়েদি নিত তাদের এই সমস্ত মারাত্মক কেমিক্যালসগুলো প্রয়োগ করার জন্য, এবং মাস্টার্ড গ্যাস থেকে যাবতীয় জিনিস ওদের উপরে প্রয়োগ করা হতো। যে লেথাল ভ্যালু, অর্থাৎ কোন ডোজে এই ইহুদিরা এবং কনসেন্ট্রেশন ক্যাম্পে বন্দীরা মারা যাবে সেটাকে জানা, এবং তার ডোজের নিচে ধীরে ধীরে আনলে পরে কখন আনলে এটা মেডিসিনাল হবে আর কখন এটা টক্সিক হবে, কখন এটা মেরে ফেলবে আর কখন এটা রোগ সারাবে, এই ক্রিটিক্যাল পয়েন্টটাকে ওরা বিচার করতে এইভাবে কনসেন্ট্রেশন ক্যাম্পে বন্দীদের মেরে ফেলে এবং তার ডোজ রেসপন্স কার্ভটাকে বারবার প্লট করে। এবং আইজি ফারবেন ছিল হিটলারের সবচেয়ে বেশি পয়সা দেওয়া লোক, অর্থলগ্নি করেছিল আইজি ফারবেন, সেটা উসুল করেও নিয়েছিল। হেক্সট, বায়ার, এই কোম্পানিগুলো কত বড় সেটা যারা আজকে শুনছেন বা যারা ভবিষ্যতে এই ভিডিও দেখবেন তারা জানেন যে কত বড় কোম্পানি পৃথিবীর। তো আমাদের এখানেও তেমনি বড় বিলিয়নিয়ার্স রয়েছে যারা রাষ্ট্রকে বলে তুমি মিনিমাম গভর্নেন্স করো, আর কেবলমাত্র আমরা যে লগ্নি করব সেই লগ্নির পাহারাদার হিসেবে কাজ করো, যাতে কোনো সোশ্যাল আনরেস্ট তৈরি না হয় এবং আমাদের লগ্নিতে যেন কোনো বাধা না আসে। এরকমটা ভারতবর্ষের ইতিহাসে কখনো আসেনি। এবং যেভাবে একটার পর একটা আইন ভারতবর্ষে পাশ হচ্ছে, এমনকি কৃষি আইনের ক্ষেত্রে যেটা হচ্ছে,
যে কৃষি আইনে এক্সিকিউটিভ এবং জুডিশিয়ারি পার্টকে একসঙ্গে জুড়ে দেওয়া হয়েছে, যে কোনো সাধারণ স্তরের এসডিও বা বিডিও স্তরের একজন প্রশাসক কৃষি বিবাদের নিষ্পত্তি করতে পারে। এবং আমরা সবাই জানি যে এই সমস্ত পদে বা যে কোনো পদেই যারা থাকুক, একজন বিলিয়নারের যে ক্ষমতা আর মাসে 6,000 টাকা আয় করে কৃষকের ক্ষমতা, দুটো ক্ষমতার মধ্যে কতটা সাম্য বজায় থাকতে পারে। দ্বিতীয় কথা হচ্ছে যে ভারতবর্ষে এই মুহূর্তে অসমসত্ব ভারতবর্ষে আরো কিছু অসমসত্বতা রয়েছে, সেটা শিক্ষার ক্ষেত্রে, পুষ্টির ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে এই অসমসত্বতা রয়েছে। এইবার এই অসমসত্তাগুলোর সমসত্ব করার জন্য নতুন শিক্ষানীতিতে ডিজিটাল লার্নিং এসছে। গোটা ভারতবর্ষ এক ডিজিটাল ভাষায় কথা বলবে, একইভাবে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে মগ্ন হয়ে থাকবে। ওয়ান নেশন ওয়ান পলিসি, কথাগুলোর গুরুত্ব আমরা মাথায় রাখবো। একটি সুপার স্টেট তৈরি হচ্ছে, একটি হোমোজেনিয়াস স্টেটের দিকে আমরা ধীরে ধীরে এগোচ্ছি। সমস্ত প্রাইমারি হেলথ সেন্টারগুলো ভেঙে চুরা তছনছ হয়ে গেছে, ওর দিকে কেউ তাকায় না। 1.14%, এই হচ্ছে জিডিপির বরাদ্দ স্বাস্থ্যের জন্য। সেখানে বিকল্পটা আমি কি আনছি? বিকল্প আনছি এই মুহূর্তে ভারতবর্ষে 1:1600, এই হচ্ছে ডাক্তার পেশেন্ট রেশিও। 1600 রুগীর জন্য একজন করে ডাক্তার। এর সঙ্গে 7,70,000 আয়ুষকে যদি জুড়ে দিই, তাহলে পরে সেই রেশিওটা চলে আসে 1:934, 934 জন্য একজন করে ডাক্তার। তাহলে হুয়ের যে স্ট্যান্ডার্ড দেওয়া আছে 1:1000, 1000-এ একজন, সেটা ব্যবস্থা হয়েছে। সেটা করতে গেলে কি করতে হবে আমাকে? আয়ুষে সার্জারি করা সম্ভব, শল্যতন্ত্র এবং শালক্যতন্ত্র এইগুলোকে মডার্ন প্র্যাকটিসের সুযোগ দেওয়া হবে। পরে কোনোদিন সুযোগ হলে শুধু আয়ুর্বেদের শল্যতন্ত্র এবং শালক্যতন্ত্র নিয়ে কথা বলবো। শুধু এইটুকু আজকের জন্য বলবো, কারণ আমার সময় শেষ হয়ে এসছে, আর কয়েক মিনিট হাতে আছে। এইটুকু বলবো যে ভারতবর্ষের একমাত্র দেশ যেখানে সুশ্রুত সংহিতায় কখনো ছুরির ব্যবহার করা হয়নি, সব ব্যবচ্ছেদের কথা কোথাও বলা নেই। সুশ্রুত সংহিতার শারীরস্থানের 46 থেকে 51 এই 6টি শ্লোকে একটি মৃতদেহ কি করে বাঁশ এবং বিভিন্ন ধরনের ঘাসের দিয়ে পেঁচিয়ে একটা স্রোতস্বিনী প্রবাহের মধ্যে রাখা হবে, 7 দিন পর ওটা গলে পচে গেলে তুলে আনা হবে, এবং মুঞ্জা ঘাস এবং উষো ঘাস আর বাঁশের তীক্ষ্ণ একদম পাতলা চাঁচারিগুলোকে দিয়ে ধীরে ধীরে তার চামড়া তোলা হবে, মাংস তোলা হবে। কিসের জন্য? পর্যবেক্ষণের জন্য। এর মধ্যে কোনো ডিসেকশন নেই। যে ডিসেকশন ভারতবর্ষে হতো, যে সার্জারি ভারতবর্ষে হতো, সেটা সবটাই সুপারফিশিয়াল সার্জারি, অর্থাৎ অর্শ, ফোঁড়া, পা কেটে গেলে অ্যাম্পুটেশন করা, হাত কেটে গেলে অ্যাম্পুটেশন করা, মাথার শিরোরোগ হলে পরে সেখানে জোঁক দেওয়া, ওপরের দিকে সমস্ত সারফেসের ওপরে যে সার্জারিগুলো, ভেতরে কোনো সার্জারি করা হতো না। আজকে শল্যতন্ত্রে যে সার্জারি করার অনুমতি দেওয়া হয়েছে তার মধ্যে ভিডিও প্রক্টোস্কোপি, একদম শরীরের অভ্যন্তর পর্যন্ত প্রক্টোস্কোপি, সিগময়েডোস্কোপি, এগুলো করা যাবে। গল ব্লাডার অপারেশন করা যাবে। যারা শুনছেন তারা বলুন, যদি অ্যানাটমির নলেজ এবং অর্গান লোকালাইজেশন অফ ডিজিজ, রোগ কোথায় কোন অঙ্গে এবং কোন প্রত্যঙ্গে বাসা বেঁধেছে, এই অর্গান লোকালাইজেশন অফ ডিজিজ যদি আমি বুঝতে না পারি,
5 বছরের আমার পাঠের মধ্য দিয়ে তারা কি করে ছুরি হাতে আমি সার্জন হয়ে উঠব। আর শালক্যতন্ত্র হচ্ছে অ্যাবাভ নেক, যে অংশটুকু রয়েছে সেটা হচ্ছে শালক্যতন্ত্র। তার মধ্যে নাক, চোখ, মুখ, কান, এই 4টে পড়ছে। তার মধ্যেও সবচেয়ে কঠিন সার্জারিগুলোর কথা বলে দেওয়া আছে। বাস্তবে কি হবে না হবে সেটা অন্য প্রশ্ন, কিন্তু আমি এই অ্যালাউয়েন্সটা দিয়েছি। আমি অ্যালাউয়েন্স দিয়েছি যে করোনা নামক অপদেবতাকে তাড়ানোর জন্য থালা বাজানোর, এটা সোশ্যাল সাইকির নির্মাণ। থালা বাজানোর মতো একটা সুডো সায়েন্সকে আমি আসলে 130 কোটির দেশে এই মুহূর্তকালীন সময়ে তার নিউরনের মধ্যে ঢুকিয়ে দিলাম। এবং এরকম অজস্র করোনা মাথা থেকে শুরু করে গোমূত্র পান, এই যে কথাগুলো বারবার আমাদের কানে আসছে, আমরা ইয়ার্কি ঠাট্টা করছি। ইয়ার্কি ঠাট্টা করে যেটা করছি সে যে এই কথাগুলোর সঙ্গে এনগেজড হচ্ছি না, আমরা ইয়ার্কি করে এর থেকে সরে যাচ্ছি। কিন্তু আসলে তো এগুলো ইয়ার্কি করার কথা নয়, আসলে তো এগুলো আমার ভবিষ্যৎ যাপনের প্রশ্ন। অর্থাৎ এই কথাগুলোর সঙ্গে আমাকে এনগেজড হতে হবে, এই কথাগুলোর সঙ্গে আমাকে তর্কে যেতে হবে, এই কথাগুলোর সঙ্গে আমার মুখোমুখি হতে হবে। যদি এই এনগেজমেন্টটা আমরা করতে পারি, তাহলে পরে যে বিরাট নির্মাণ চলছে এবং এই গোটা ভারতবর্ষকে ডিজিটাল ইন্ডিয়া করার মধ্য দিয়ে যে সমসত্ব ভারতবর্ষ গড়ে তোলার পরিকল্পনা চলছে, এবং একই সঙ্গে অতিরাষ্ট্রের যে উপাদান সেগুলো সঞ্চিত হচ্ছে, যেগুলোর মধ্যে ফ্যাসিজমের বীজ রয়েছে। আমি এখনো ফ্যাসিস্ট রাষ্ট্র বলবো না। এই অতিরাষ্ট্রের যে ফ্যাসিজম বীজগুলো বহন করছে, তার রেজিমেন্টেড পার্টি সিস্টেম, তার একেবারে গ্রাসরুট পর্যন্ত, তৃণমূল পর্যন্ত সংগঠন বয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা, গণ উন্মাদনা তৈরি করার ক্ষমতা, কর্পোরেট হাউসের প্রত্যক্ষ সহযোগিতা পাওয়া, কর্পোরেট হাউস নিয়ন্ত্রিত মিডিয়া নিউরন নির্ভর যে কাজগুলো করবে সেইটাকে ক্রমাগত চালিয়ে যাওয়া, রিলেটিভ সাইলেন্সিং অফ সোসাইটি, কিছু জায়গাকে নিঃশব্দের রজনীতে ডুবিয়ে দেওয়া, কিছু জায়গাকে বারংবার দিবালোকের মতো স্পষ্ট করা, এবং সেটা খুব কালারফুল ওয়েতে। এবং আমরা মানুষ হিসেবে এই কথাগুলোকে ইয়ার্কি করে উড়িয়ে দিচ্ছি, তার সাথে এনগেজড হচ্ছি না। এটা আসলে এক ধরনের অ্যাকুয়েশনস। আমি এর সাথে অন্যভাবে জড়িয়েই যাচ্ছি। আমার থেকেও একটা সম্মতি তৈরি হয়ে যাচ্ছে। এবার কোথাও একটা সম্মতি প্রদানে থামতে হয়, কোথাও একটা সম্মতি প্রদানে জ্যোতি টানতে হয়। এবং এই হোমোজেনাইজেশনকে যদি আমরা রুখতে না পারি, জুডিশিয়ারি এবং এক্সিকিউটিভ এদেরকে যদি কাজ করতে দিতে না পারি, স্বাধীন সংস্থাগুলোকে যদি স্বাধীনভাবে কাজ করতে দিতে না পারি, তাহলে আমাদের জন্য অত্যন্ত খারাপ ভবিষ্যৎ অপেক্ষা করে আছে। আমার শেষ কথা হচ্ছে, আমি 74-এ ফিরে যাব, যে সময়টা জয়প্রকাশ নারায়ণের আন্দোলন গোটা ভারতবর্ষে ইন্দিরা তানিশাহির একেবারে পাপাতচ মামারচ করে ফেলল। তার ভিত্তি কি ছিল? মানুষের সংযোগ। ডিজিটাল ওয়ার্ল্ড ছিল না। এখন যে মানুষগুলো তৈরি হচ্ছে, সে মগ্ন, সে আত্মমগ্ন, সে ফেসবুক মগ্ন, সে হোয়াটসঅ্যাপ মগ্ন, সে একান্ত ডিজিটাল নির্ভর, ডিজিটাইজড একটি মানুষ। সে আসলে সমাজে থেকেও সামাজিক মানুষ নয়। সে সময় মানুষের হাত ধরত, পরস্পরের নিঃশ্বাস প্রশ্বাসের গন্ধ পেত, ঘামের গন্ধ পেত, শরীরের উষ্ণতা, বাক্যের উষ্ণতা অনুভব করতে পারত। হোয়াটসঅ্যাপ মেসেজে আমি কোনো উষ্ণতা দিতে পারি না। ফেসবুকের এই
ভার্চুয়াল কথাবার্তাতেও সেই উষ্ণতা দিতে পারি না। ফলে ডিজিটাল দুনিয়ার বাইরে যাওয়ার একটা বিকল্প পন্থা, বিকল্প রাস্তা আমাদের খুঁজতে হবে। আবার যাতে মানুষ মানুষের হাত ধরতে পারে, আবার যাতে মানুষ মানুষের সঙ্গে কথা বলতে পারে, সোশ্যাল ডায়ালগ ক্রমাগত চালাতে হবে। তবে হয়তো এই কালরাত্রির সুকঠিন অর্গল ভাঙা যেতে পারে, রাত্রির গভীর বৃন্ত থেকে ফুটন্ত সকালকে ছিঁড়ে আনা যেতে পারে। এর বাইরে কোনো বিকল্প পন্থা আমি ভাবতে পারছি না। সবাইকে নমস্কার।